সূচনায় তোমার দান চোখের আলো আল্লাহ অসৎ লোকেরা উচ্ছৃঙ্খল গুন্ডারা তার উপর আক্রমণ করে তার চোখের আলো নিভিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার বুকের ভিতরে আলোকে জ্বালিয়ে দাও, আর চোখটাও তুমি ইচ্ছা করলে না ফিরে যারা বললাম আমি তুমি তো কোন ফিরে মালিক, তোমার সাংসারিক ব্যবহারে হাত তুলে তুমি নাকি তুমি তো বলেছ তুমি আস্থা জুড়ে তোমরা আমাকে ডাকো, দোয়া করো, আমি তোমাদের ডাকে জবাব। আল্লাহ আমরা তার জন্য তোমার দরবারে আরো। আসলে এখন আমাদের জীবনের রুটিন মেনটেন করা অনেক কঠিন। আমরা এসেছিলাম গত 3 দিন আগে হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। হবিগঞ্জ সদরে তাদের একটা মিটিং ছিল টাউন হল ময়দানে। এটা শেষ করে ফেরার পথে তাদের উপর হঠাৎ করে বর্তমান সরকারি দলের কিছু উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসী লোক আক্রমণ করে এবং আক্রমণে অনেকেই আহত হন। এর মাঝে গুরুতর আহত হয় আলিফ। সে খুব গরিব পরিবারের একটা সন্তান, মা মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, বাবাও অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। বড় একটা ভাই এখানে দেখলাম, সেও খুব সুস্থ না। এই ছেলেটা একদিকে লেখাপড়া করে, আরেকদিকে টিউশনি করে সার পরিবার চালায়। এইরকম একটা ছেলের উপর আঘাত, আর বিশেষ করে 24-এর পরে এরকম কাউকে আবার চোখ হারাতে হবে, এটা আমরা কল্পনাও করি না। আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি, আবারও নিন্দা জানাই। যারা এটা করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় পাকড়াও করে এনে শাস্তি নিশ্চিত করা উচিত। তা না হলে আমরা 24-এর পরের বাংলাদেশে এই সন্ত্রাস আর দেখতে চাই না। এই সন্ত্রাস ফেসিবাদেরই ছায়া। ফেসিবাদকে বিদায় করার পরে আবার ফেসিবাদ, এটাই জাতি মানবে না, বরদাস্ত করবে না। আমরা তার সুস্থতা কামনা করি। চিকিৎসক যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাকে যথাযথ চিকিৎসা প্রদান করেন, সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। একটা কিশোর ছেলে মাত্র ইন্টারমিডিয়েট ক্লাসে লেখাপড়া করে, তার উপর আবার তার পরিবারের চাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই চাপ বহন করার, সহ্য করার তৌফিক তাদেরকে দান করুন। আসলে এই ধরনের ঘটনা সবার জন্যই হৃদয় বিদারক। আমাদের খুবই কষ্ট লাগে যে এই ধরনের ঘটনা পরিবর্তিত এই বাংলাদেশে ঘটছে। আমরা এখানে দেখতে চাই যে সরকারি দল কী করে তাদের এই সমস্ত লোক যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, এটা খুবই দুঃখজনক। পরে আমরা দেখলাম যে এই ঘটনার তারা যখন বিচার চাইতে যাবে, থানায় মামলা করতে যাবে, তখন তাদের মামলাটা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে। বহু সংগ্রাম করে তারা গিয়ে পরে একটা মামলা দায়ের করেছে। এটা কেন হবে? কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আপনারা দেখেছেন গতকাল স্থানীয় সরকার মন্ত্রীগণ একটা আক্ষেপ আফসোস করে বলেছেন যে 5 মাসে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, দুর্নীতি আগের চাইতে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে তিনি বলেছেন, মানে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন শুধু উনি আশা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রী তো দলের প্রধান, তিনি তো সবগুলো অঙ্গ সংগঠন অভিভাবক, এবং কার্যত তিনি কোনো দলের প্রধানমন্ত্রী না, তিনি তো 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। অভিভাবকত্ব তার। তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে, তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? আমরা ওই ধরনের ব্যর্থতার কাহিনী আর গল্প আর শুনতে চাই না। আমরা দেখতে চাই মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার, এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে। মানুষের জীবনের স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 ধারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর হিনাস আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল। তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এটা বন্ধ হওয়া উচিত।
আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখতে চাই। হ্যাঁ, ইতিমধ্যে তারা পাল্টা মামলা দিয়েছেন। আরেকটা বিষয়, যে ঘটনাগুলো তো পাল্টা ধারাবাহিক। মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল, এখন যিনি শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? ওখান থেকে সবক নিলে এইরকম মামলা দেওয়া সাজে? নইলে আমার মনে হয় যে নিজেরা ওখানে ভুক্তভোগী হয়ে এখন ঝাল মিটাচ্ছেন সাধারণ জনগণের উপর। এটা ঠিক হবে না। যাদের উপর ঝাল মিটানোর তখন মিটাইলেন না কেন? এখন সাধারণ জনগণের উপরে কেন ঝাল মিটাবেন? এই মামলারও আমরা নিন্দা করি। এটা হওয়া উচিত নয়। দেখা যাবে কি, এই ছেলে মায়ের খেয়েছে, চোখ গিয়েছে, তার মামলায় করা আসামি যারা, তাদেরকে হয়তো কিছুই করা হবে না। পাল্টা বানাওয়াট মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে, ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, অ্যাকশন তাদের উপর শুরু হয়ে যাবে। মনে রাখবেন, কোনো সরকারই শেষ সরকার নয়। তারপরেও কিন্তু সরকার আসবে আর যাবে। অতীত থেকে আমরা যেন শিক্ষা নেই। খুব অতীতে যাওয়ার দরকার নাই। মাত্র 2 মাস আগে গেলে, 2 বছর আগে গেলেই সমাধান হয়ে যাবে। এর আগে যাওয়ার প্রয়োজন নাই। অতটুকু দেখলেই শিক্ষা হওয়া উচিত। আমরা সেই সুশিক্ষা সবার মাঝে মানে তৈরি হোক, এটা আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন আমি করছি। ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে, আপনারা নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু করণীয়টা আসলে কি? আমরা দেখলাম গতকালকে সিলেট যাওয়ার পথেও কিন্তু তাদের উপর আক্রমণ করা হলো। ঘুরে দাঁড়াতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। এর বাইরে কোনো সমাধান নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।